প্রিয় দর্শক, জনতার দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজ দৃষ্টি দেব আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তির দিকটিতে। দর্শক, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫ বছর উদযাপন করছে। বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৪৯ সালের এই দিনটিতে রোজ গার্ডেনে তার জন্ম। দীর্ঘ পথ চলায় বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছে। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে বাঙালিকে প্রস্তুত করেছে। ৭৫ পরে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন তারই কন্যা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনিও লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শত ষড়যন্ত্র, শত বাধা উপেক্ষা করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ার চেষ্টা করছেন। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি ৭৫ বছরে আওয়ামী লীগ। আমাদের অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং এবি নিউজ 24 এর সম্পাদক সুভাষ সিংহ রায়। সুভাষ সিংহ রায়, আপনাকে স্বাগত জানাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুরু করব অ্যাডভোকেট শামসুল হক টুকুকে দিয়ে। আমরা আলোচনাটি আসলে দুটি অংশে ভাগ করতে চাই। প্রথম অংশে ৪৯ থেকে ৭১ এবং তার পরবর্তীতে ৭১ থেকে বর্তমান সময়। আমরা শুরু করব ৪৯ থেকে ৭১ আওয়ামী লীগের প্রতিষ্ঠা। আসলে একটি সময়ের প্রয়োজনে আওয়ামী লীগের জন্ম। সেই জায়গাটিতে আপনার কাছ থেকে জানতে চাইব আপনার বিশ্লেষণ। আওয়ামী লীগ আজকের আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বের পরশ পাথরেই তো স্বাধীন বাংলাদেশ। সেই জায়গাটিতে আপনার বিশ্লেষণ। ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং জনতার দর্পণ এই অনুষ্ঠানে আসবার সুযোগ দিয়েছেন, এজন্যে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আসলে এক কথা, জাতির জনক ১৯২০ সালে জন্মগ্রহণ করেছিলেন বিধায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আবার যদি একটু ঘুরিয়ে বলি, বঙ্গবন্ধু এবং তার গুরু, রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারা পাকিস্তান সৃষ্টির অব্যাহতি পরে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন বিধায় এই আওয়ামী লীগের মাধ্যমেই গোটা বাঙালি জাতিকে একত্রিত করে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে একটা মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি। আপনি দেখুন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার একটা ঐতিহাসিক তাৎপর্য, সেটি হলো পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বে আমাদের বাংলাদেশের যারা বাঙালিত্ব, বাংলা সাহিত্য, কৃষ্টি, ইতিহাস লালন করতেন, তাদের ইচ্ছা মতো, তাদের প্রত্যাশা মতো আমাদের সেই পাকিস্তান প্রতিষ্ঠিত হয়নি। এটি পাকিস্তান সৃষ্টির ঠিক অব্যাহতি পরেই কিন্তু আমাদের নেতৃবৃন্দ বুঝতে পারলেন কয়েকটি কারণে। একটি হলো, পাকিস্তান শাসক গোষ্ঠী প্রথমে আঘাত করলো বাঙালির সাহিত্য, কৃষ্টি, ইতিহাস, অর্থাৎ বাঙালি যাতে বাঙালিত্ব নিয়ে ভাষার উপর আঘাত হলো, এটি একটি বিষয়। আরেকটি হলো, এই বঙ্গবন্ধু কারাগারে গেলেন, তারা বুঝতে পারলেন যে মুসলিম লীগ দিয়ে, এই পাকিস্তান শাসকদের দিয়ে বাংলাদেশের মানুষের কোনো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক মুক্তি আসবে না। সে কারণে একটি আওয়ামী লীগ, একটি রাজনৈতিক সংগঠন অত্যন্ত প্রয়োজন। এটা সেই তরুণ আওয়ামী লীগ নেতা, আজকের বঙ্গবন্ধু জাতির পিতা ভেবেছিলেন।
তিনি ভাবছিলেন যে একটি রাজনৈতিক দল অত্যন্ত প্রয়োজন। মুসলিম লীগের বিরুদ্ধে একটি রাজনৈতিক দল প্রয়োজন। তার আগে তিনি ভেবেছিলেন একটা তরুণ সমাজকে সংগঠিত করা দরকার। সেক্ষেত্রে তিনি বাংলাদেশ মুসলিম ছাত্রলীগ গঠন করেছিলেন 1948 সালের 4 জানুয়ারিতে। আপনি দেখুন তার ভাবনাটা। তার রাজনৈতিক মুরব্বী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তাদের নেতৃত্বে থেকে তিনি তার ভাবনাগুলোকে বাস্তবায়ন করার জন্য ছাত্র সংগঠন করলেন। এই ভাষা আন্দোলনের প্রারম্ভে তিনি গ্রেপ্তার হলেন, কারাগারে গেলেন। আওয়ামী লীগ সংগঠন সংগঠিত করলেন। আপনি বললেন এই যে 150 মুঘলটলি পার্টি হাউস, যেটি রোজ গার্ডেন, সেখানে এই মুসলিম আওয়ামী লীগের কর্মীরা উঠা বসা করত। বঙ্গবন্ধু কারাগারে থাকতেই একটি মুসলিম লীগের বিরুদ্ধে আরেকটি রাজনৈতিক দল গঠিত হলো। সেখানে কিন্তু বঙ্গবন্ধুকে বলা হয়েছিল, আপনি দেখবেন অসমাপ্ত আত্মজীবনীতে বোধহয় 120-21 পৃষ্ঠাতে তার ভাষায় তাকে বলা হয়েছিল যে আপনি ছাত্রলীগের দায়িত্বে থাকবেন। তিনি বলছেন না, এই মুসলিম লীগের মাধ্যমে বাঙালি জাতির কোনো মুক্তির কোনো সম্ভাবনা নেই। আমি মূল রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে চাই। তার অনুপস্থিতিতে কিন্তু তাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রেখেছিলেন। এই যে শুরু হয়ে গেল, তিনি এই আওয়ামী লীগকে অসাম্প্রদায়িক একটা রূপদান, অর্থাৎ বাংলাদেশের সব ধর্মের মানুষ এবং সব দলের মানুষকে আওয়ামী লীগের চিন্তা ভাবনার মধ্যে সামিল করবার জন্য দল পরিচালনা করতে শুরু করলেন। বঙ্গবন্ধু 53 সনে বোধহয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন। তিনি এই আওয়ামী লীগকে অসাম্প্রদায়িক রূপে রূপান্তরিত করলেন। অর্থাৎ বঙ্গবন্ধু আওয়ামী লীগের মাধ্যমে এবং ছাত্রলীগের মাধ্যমে গোটা বাঙালি জাতিকে একটা প্রশিক্ষিত জনগণ, সমৃদ্ধ জনগণে রূপান্তরিত করলেন। তার লক্ষ্যটা কি ছিল? যে এই মুসলিম লীগ শাসিত সরকারের দ্বারা বাঙালি জাতির কোনো মুক্তি আসবে না। সামাজিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, অর্থাৎ তারা তো বাঙালি জাতিকে এই পৃথিবীর মানচিত্রকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন, তিনি দল গঠন। কারণ তিনি জানতেন মন্ত্রিত্ব একটা নির্দিষ্ট দায়িত্ব পালন, আর তার লক্ষ্য ছিল এই বাঙালি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ বাঙালি জাতির একটি স্বাধীন সত্তা নিয়ে চলবে। তার ভাষা, তার সাহিত্য, তার কৃষ্টি, তার অর্থনীতি, অর্থাৎ বাঙালি নিজের শাসন, নিজের দেশকে পরিচালনা করবে। আপনি দেখবেন বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি 1965 সনে পাক ভারত একটি যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের অভিজ্ঞতা কি হলো? আমাদের এখানে তো সেনাবাহিনী অরক্ষিত ছিল। তিনি নিজে, তার বিভিন্ন নিশ্চয়ই পরামর্শক ছিলেন, তাদের সাথে আলোচনা করে অথবা তিনি নিজে একটা 6 দফা রচনা করেছিলেন। 6 দফাটা কি ছিল? আপনি যদি 6 দফা এখানে দেখেন, 6 দফার মধ্যে প্রথম ছিল
প্রাপ্ত বয়স্কদের দ্বারা সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা। এখানে কি ছিল যে আমার দেশের যে রাজস্ব আদায় হবে, আমার দেশে ব্যয় হবে, সেক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে কেন্দ্রের চাহিদা মতো একটা অংশ দেওয়া হবে। দুইটা স্টেট ব্যাংক দুই প্রদেশের। আমার অর্থ ওইখানে পাচার হবে না, ওইখানটা এখানে আসবে না। রাজস্ব আদায়ের সমস্ত দায়িত্ব ছিল। এই যে 6 দফার মধ্যে এই পাক ভারত একটি যুদ্ধ অরক্ষিত ছিল, সেক্ষেত্রে তিনি দেখেছিলেন যে এখানে আমাদের একটা নৌঘাঁটি হওয়া দরকার আমাদের আত্মরক্ষার জন্য। সেক্ষেত্রেও কিন্তু তিনি পরিকল্পিত একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাৎ 6 দফাটা পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে তিনি সুচিন্তিতভাবে মূলত বাঙালি জাতির একটা মুক্তি সনদ উপস্থাপন করেন জাতির সামনে। আমরা ছাত্র কর্মী ছিলাম, আমরা ছাত্রলীগের নেতৃত্বে ছিলাম। আমরা কিন্তু বঙ্গবন্ধুর এই যে আওয়ামী লীগকে জনগণকে সচেতন করবার বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেকগুলো স্লোগান উত্থাপিত হয়েছিল। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, জাগো জাগো বাঙালি জাগো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই যে 6 দফা দেওয়ার পরে বা আগে এই যে স্লোগানের মধ্য দিয়ে বাঙালিকে উজ্জীবিত করেছিলেন, এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অবশেষে 6 দফা দেওয়ার পরে আপনারা দেখলেন তার বিরুদ্ধে মামলা হলো। অর্থাৎ বঙ্গবন্ধু তার জীবনের 55 বছরের প্রায় 4382 কি 482 দিন কারাগারে অন্তর, দুইবার ডাইরেক্ট আসলে আওয়ামী লীগের মানে টার্নিং পয়েন্ট, স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়া। একেবারে স্বাধীনতার ওই ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 6 দফা উত্থাপনের মধ্য দিয়ে গোটা বাঙালি জাতিকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে আমাদের লক্ষ্য এবং আমাদের মানে গন্তব্যস্থল কোথায়। এটা বাঙালি জাতির বিভ্রান্ত কোনো রাজনৈতিক কর্মী বলেন, তথাকথিত মানুষ বলেন, তারা না বুঝলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী বুঝত যে শেখ মুজিবুর রহমান পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে কি উপস্থাপন করেছে। আপনার কাছে আসবো, আমি একটু সুভাষ চন্দ্র রায়ের কাছে যেতে চাই। সুভাষ চন্দ্র রায়, আপনার কাছে জানবো যে আমরা তো শুরু করছি 49 থেকে 71। শামসুল হক খুব সুন্দরভাবে বললেন। আপনার কাছে জানবো যে এই যে আওয়ামী লীগের নেতৃত্ব যেভাবে স্বাধীনতার দিকে এগিয়ে গেছে, মূল টার্গেটটা ছিল স্বাধীনতা। আওয়ামী লীগ সৃষ্টির পরে মূল টার্গেটটাই ছিল স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্ব আসার পরে তার নেতৃত্বের পরশ পাথরেই তো আসলে সবকিছু বদলে যাওয়া। এই জায়গাটা একটু জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার খুব শ্রদ্ধাভাজন একজন জাতীয় নেতা, আমাদের মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাহেব যেভাবে তার শুরুর বক্তৃতা উপস্থাপন করেছেন, আমি আসলে মনোমুগ্ধভাবে আমি এটা শুনছিলাম। আমি খুব ছোট ছোট করে 2-1টি কথা বলি। আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম একবার একটা কথা বলেছিলেন, এই কথার গুরুত্ব অনেক গভীরে। আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। এই 75 বছরের পথ চলায় আপনি যদি অনেকগুলো বিষয় বিশ্লেষণ করেন, অনেক সময়ের প্রয়োজন। আপনি একটা জায়গায় কিন্তু ফোকাস করেছেন যে 1948 সালের যে সময়কাল এবং তারপরে 1949 সালের 23শে জুন থেকে 1971, এই যে সময়কাল আমার মিলে গেল
যে আমার হাতে একটা বই আছে, আওয়ামী লীগ 1949 থেকে 1971, শ্যামলী ঘোষ। এটি হচ্ছে আওয়ামী লীগের ওপরে প্রথম পিএইচডি যিনি করেন, দিল্লিতে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির একজন শিক্ষক, তিনি এই সময়কালটা তুলে ধরেছেন। সেই বইয়ের 7 নম্বর পৃষ্ঠার কয়েকটি লাইন আমি দর্শকদের সামনে উপস্থাপন করি, যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ কিভাবে এগিয়ে গেছে সেই শুরুর সময় থেকেই। ওয়াকিবহল সূত্রে জানা যায়, ভাষা আন্দোলন বিষয়ক বিতর্কে অংশগ্রহণ ছাড়াও পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কর্মীরা 1951 সালের আদমশুমারি চলাকালে গণনাকারীদের নিকট জনগণ যাতে উর্দু ভাষার জ্ঞানের কথা স্বীকার না করে সে কথা বোঝানোর জন্য নীরব অভিযান চালায়। তারা যে ব্যাপারে কিছুটা সফলকাম হয়েছিল সেন্সাস কমিশনের মন্তব্য থেকে তো জানা যায়। অর্থাৎ বঙ্গবন্ধু অর্থাৎ তৎকালীন তরুণ শেখ মুজিবের নির্দেশে ছাত্রলীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগের কর্মীরা, তারা ঢাকা শহরের ঘরে ঘরে মানুষের কাছে গিয়েছিল, যে বলেছিল যে জনগণনা যখন করতে আসবে আপনারা কিন্তু বুঝতে দেবেন না যে আপনারা উর্দু সামান্য বোঝেন, লেখা তো দূরের কথা। এবং সেন্সাস কমিটির যে রিপোর্ট প্রকাশিত হয় সেখানে বলা হয়েছিল ঢাকা শহরে মাত্র 1.5% মানুষ উর্দু বুঝতে পারে। তাহলে একটি রাজনৈতিক দল শুরুতেই তাদের যে পথ চলার ইতিহাস সেটা তো সারা পৃথিবীতে অনন্য। আপনি খেয়াল করে দেখুন তো, 1947 সালের 15ই আগস্ট যখন পাকিস্তান সৃষ্টি হলো, সেই পরপরই বঙ্গবন্ধু যখন সেপ্টেম্বর মাস থেকে যাত্রা শুরু করলেন, প্রথমে তিনি কোন সংগঠনের জন্ম দিলেন? গণতান্ত্রিক যুবলীগ, সেপ্টেম্বর মাসেই। এবং গণতান্ত্রিক যুবলীগের কাজ কি ছিল সেটা কিন্তু বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর যে গ্রন্থ সেখান থেকে আমরা পাই। এবং বঙ্গবন্ধু একটা ডায়েরিতে লিখেছিলেন, সেটাই তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সমৃদ্ধ করেছেন, এই 3টি বই তার ডায়েরি থেকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। লিখছেন যে তিনি গণতান্ত্রিক যুবলীগ করেছিলেন কেন তার ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন যে সমাজের বিভিন্ন স্তরের সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী তা সকলকে দিয়ে তিনি গণতান্ত্রিক যুবলীগ করলেন। মূল লক্ষ্য ছিল কমনাল হারমোনি তৈরি করা, এবং খুব স্পষ্ট করে লিখলেন যাতে হিন্দুরা দেশ ত্যাগ না করে। এগুলো সেপ্টেম্বর মাসে। এবার খেয়াল করে দেখুন, মাত্র কয়েক মাসের মাথায় 1948 সালের 4 জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের জন্ম হলো, মূল নেতৃত্বে তরুণ শেখ মুজিব। এই যে তারপরে 1949 সালের 23শে জুন যখন শেখ মুজিবুর রহমান লড়াই সংগ্রাম করছেন এবং যখন প্রথম কাউন্সিল হয় তখন তার বয়স মাত্র 29 বছর। এটা কিন্তু ভাবাই যায় না। এবং তিনি যুগ্ম সাধারণ সম্পাদক শুধু হলেন না, আপনি খেয়াল করে দেখুন, বঙ্গবন্ধু যখন কারাগার থেকে মুক্ত হলেন, এই নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের থেকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহ সমস্ত নেতৃবৃন্দরা যারা গুরুত্বপূর্ণ রাজনীতিতে ছিলেন সকলে একসাথে যে ব্যান্ড পার্টি বাজিয়ে শেখ মুজিবুর রহমানকে কারাগার থেকে নিয়ে আসলেন। তার রাজনীতির ইতিহাসে এটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো অধ্যায়। আপনি 75 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন, কোন সময়টা আওয়ামী মুসলিম লীগ আওয়ামী লীগ হলো, আপনি যদি খেয়াল করে দেখেন বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীতে লিখছেন যে সাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠানের দরকার নেই, এবং একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠান হবে যার সুষ্ঠু ম্যানিফেস্টো থাকবে। এবং আওয়ামী মুসলিম লীগ গঠনের 6 বছর পরেই 1955 সালে আপনি দেখেন 21, 22 এবং 23 অক্টোবর ঢাকার সদরঘাটে রূপমহল সিনেমা হল ছিল, আপনারা দেখেছেন নিশ্চয়ই। সেই রূপমহল সিনেমা হলে যে কাউন্সিলটি হয়, এবং প্রতিটি অধ্যায়ে আপনি যদি হিসেব করে দেখেন বঙ্গবন্ধুর যে দূরদর্শিতা এবং তার নেতৃত্ব, তার সম্মোহনী শক্তি বাংলার এই প্রান্ত থেকে প্রান্ত ছড়িয়ে পড়েছে। 6 দফার কথা বলছিলেন আমাদের মাননীয় ডেপুটি স্পিকার। আপনি খেয়াল করতে পারেন যে পাকিস্তানে লাহোরে যখন বঙ্গবন্ধু 6 দফা উপস্থাপন করেছেন বিরোধী দলের কনভেনশনে, সেখানে
কিন্তু আপনার গুরুত্ব দেওয়া হয়নি। বঙ্গবন্ধু কিন্তু দেশে ফিরেই বিমানবন্দরেই তিনি কিন্তু ঘোষণা করেছেন। এবং তৎকালীন সময়ে আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, না আপনার মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ তিনি কিন্তু 6 দফাকে সমর্থন করেননি, সাধারণ সম্পাদক হিসেবে তিনি উত্থাপন করেছেন। তিনি মাত্র 35 দিনে 32টি সভা করেছেন বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত। এই যে 150 মোগলটুলি থেকে যাত্রা যখন শুরু হলো, ঢাকার বাইরে প্রথম তিনি যে জনসভাটা করলেন, প্রথম হলো আরমানিটোলা ঢাকায়, আর ঢাকার বাইরে হলো জামালপুরে ঈদগাহ ময়দানে। আপনি খেয়াল করতে পারেন সারা বাংলাদেশকে তিনি যে এই এক সূত্রে গেঁথেছিলেন তার এই নেতৃত্বের জ্যোতির মধ্য দিয়ে। তার 55 বছর 1 মাস 29 দিনের জীবনে তিনি 1949 থেকে 1971 আপনার বেঁধে দেওয়া যে সময়কাল, আপনি অনুষ্ঠান শুরুর সময় বলছেন 1949 থেকে 1971, এই সময়কালে তার রাজনৈতিক জীবনের বয়স হচ্ছে 32 বছর। এই 32 বছরের ভিতরে বঙ্গবন্ধু 48% সময় কাটিয়েছেন মানুষের সাথে, এ প্রান্ত থেকে প্রান্ত দিয়েছেন। সাইকেলে চড়েছেন, তিনি পায়ে হেঁটেছেন, তিনি লঞ্চে চড়েছেন, এ প্রান্ত থেকে প্রান্তে ঘুরেছেন। কি করেননি তিনি? এবং 40% সময় ছিলেন তিনি কারাগারে, ওই 32 বছর জীবনে। আপনার বেঁধে দেওয়ার সময় যেটা আপনি ফোকাস করলেন 49 থেকে 1971, আর বাদ বাকি 12% সময় তিনি তার নিজেকে এবং নিজের পরিবারকে দিয়েছেন। এইভাবে কিন্তু আওয়ামী লীগের পথ চলা, এই জন্য আমি প্রথমেই যে শুরু করলাম যে সৈয়দ আশরাফুল ইসলামের সেই অমোঘ বাণীই বলবো, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। কারণ এই বাংলার এই পাথ প্রান্তরে এই যে সমগ্র মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাস মানে বাঙালি জাতির লড়াই সংগ্রামের ইতিহাস। কেউ যদি বলে যে বাঙালি জাতির লড়াকু জাতি, আর সেই লড়াকু জাতির ইতিহাস যদি পাঠ করতে হয়, আওয়ামী লীগের ইতিহাস পাঠ করতে হবে। এই 76 বছরে 23শে জুনে যে পা দিল, 75 বছর পথ অতিক্রম করে, এই প্রতিটা ক্ষণ, প্রতিটা দিন, প্রতিটা তারিখ কিন্তু আওয়ামী লীগের লড়াই সংগ্রামের ইতিহাস। এবং আওয়ামী লীগের লড়াই সংগ্রামের ইতিহাসের আপনি পরবর্তীতে বঙ্গবন্ধুর তার রাষ্ট্রীয় জীবন, অর্থাৎ তার মাত্র 1314 দিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, বাংলাদেশকে তিনি কি না দিয়ে গেছেন। 1975 সালে 15 আগস্ট ঘাতকরা যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন, তখন বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি ছিল 9%। এবং বাংলাদেশের মাথাপিছু আয় থেকে শুরু করে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু যেভাবে উপস্থাপন করেছেন, চীন 2বার ভেটো দিয়েছে। ভেটো দেওয়ার পরও জাতিসংঘের সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু 74 সালে এই যে 25শে সেপ্টেম্বর যে বক্তৃতা দিয়েছেন, তার আগে 17 সেপ্টেম্বর সদস্যপদ পেয়েছেন 2বার ভেটো দেওয়ার পরও। অর্থাৎ তার যে সৃজনশীল রাজনৈতিক দূরদর্শিতা, তার প্রজ্ঞা, এটা কিন্তু সেই জায়গায় এনে দিয়েছে। আপনার কাছে আসবো, আমি আবারও যেতে চাই শামসুল হক টুকুর কাছে। আপনার কাছে জানবো, আমরা মোটামুটি 49 থেকে 71 এই জায়গাটি একটু শেষ করে এনেছি। সুভাষ সিংহ রায় বলছিলেন যে আওয়ামী লীগের ইতিহাস মানেই তো আন্দোলন সংগ্রামের ইতিহাস। বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন আন্দোলন সংগ্রাম হয়েছে, বহু নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মী রাজপথে প্রাণ দিয়েছে। সে 69-এ প্রাণ দিয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাণ দিয়েছে। বাঙালির সব থেকে বড় অর্জনই তো এই বাংলাদেশ, যেটা আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। 71 পরবর্তী আলোচনায় আমরা যদি যাই, সেই ক্ষেত্রে 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে আওয়ামী লীগকে ধ্বংসের একটা চেষ্টা হয়েছে। সেই জায়গাটি থেকে ঘুরে ওঠার গল্পটা আপনার কাছে। দেখুন, আওয়ামী লীগের বয়স 75 বছর। আমি বলি, যেটি আমাদের দাদা বললেন, আমাদের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সাহেবের অনুভূতির বিষয়টি, আওয়ামী লীগের কাছে কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ নাই। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে এই বাঙালি জাতিকে আন্তর্জাতিক বিশ্বে
মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার জাতি হিসেবে গড়ে তোলার জন্য। এই চলমান ৭৫ বছরে আওয়ামী লীগ কিন্তু সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় যুক্তফ্রন্টের সময় কিছুদিন, তারপরে স্বাধীনতার অব্যাহতি পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩.৫ বছর, বঙ্গবন্ধু কন্যা ৯৬ সনে প্রথম ৫ বছর, আর এই ৪ বারের প্রধানমন্ত্রী ১৫ বছর অতিবাহিত হয়েছে, ১৬ বছর চলছে। বাকি সময় কিন্তু এই আওয়ামী লীগ বিরোধী দলের রাজনীতি করেছে। স্বৈরাচার, খুনি, বিভিন্ন রাজনৈতিক দলের সময় আওয়ামী লীগ রাজনীতি করেছে। জনগণকে সঙ্গে রেখে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বঙ্গবন্ধু রেখে যাওয়া যে দর্শন, পরিকল্পনা, পরিকল্পিত পরিকল্পনা, যেটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনসম্মুখে উপস্থাপন করেছেন, যেটি তিনি ওই ২০০৮ সালে নির্বাচনের আগে একটা নির্বাচনী ইশতেহার দিয়ে বলেছেন, আমি ডিজিটাল বাংলাদেশ করব, আমি ২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ করব, আর ২০৪১ সালের মধ্যে আমি স্মার্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করব। তারপরেও কিন্তু ক্ষান্ত হননি। এই বাঙালি জাতিকে আওয়ামী লীগের কাছে কি রেখে যাবে সেটুকু ১.৫টা প্রকল্প রেখে গেছেন। অর্থাৎ এ থেকে কি বুঝি আমরা, যে আওয়ামী লীগের জন্ম হয়েছে, আওয়ামী লীগের মৃত্যু নেই। যতদিন বাঙালি জাতি থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন আওয়ামী লীগের দায়িত্ব পালন করে যাবে বাঙালি জাতিকে এবং বিশ্ব নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য আওয়ামী লীগ কথা বলবে। এখন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু একটা পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করেছিলেন। শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, শিল্পায়নের ক্ষেত্রে অপরাধ মুক্ত বাংলাদেশ, ধূমপান মুক্ত, মাদক মুক্ত একটি বাংলাদেশ। এই যে অর্থাৎ উনি বলেছেন একটা গোল্ডেন বাংলাদেশ, সোনার বাংলাদেশ বিনির্মাণ করবেন, যে বাংলাদেশে কোনো অপরাধ থাকবে না, ক্ষুধার্ত মানুষ থাকবে না, বৈষম্যহীন একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক একটা বিষয় নিয়ে বাঙালি জাতি মাথা উঁচু করে এগিয়ে যাবে। কিন্তু আমরা কি দেখলাম, মাত্র ৩.৫ বছর যেতে না যেতে যুদ্ধ অপরাধী, যারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, তারা আন্তর্জাতিক বিশ্বের সাথে আমাদের দেশের কিছু কুচক্রী তার জাতির জনককে হত্যা করলেন, সপরিবারে হত্যা করলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহেনা, তিনি এই হত্যাকাণ্ডের কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন তার স্বামীর সাথে, তার সন্তানদের নিয়ে। যদি তিনি বাড়িতে থাকতেন তাহলে তারাও তো তাদেরকে আত্মাহুতি দিতে হতো। তাহলে খুন করলো কারা? যুদ্ধ অপরাধী, বাঙালি জাতির একটা চিহ্নিত বড় শক্তি, শত্রু। আর খুন করলো কারা? ১৯৭৫ 15ই আগস্ট বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদের একজন প্রভাবশালী সদস্য খন্দকার মোস্তাক এবং বঙ্গবন্ধুর রাষ্ট্র পরিচালনার সেনাবাহিনীর উপপ্রধান জিয়া রহমান, তারা কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলো। হত্যা করে কি করলো? খুনিদের বিরুদ্ধে বিচার করা যাবে না, তাদের দায় মুক্তি দিয়ে ২৬শে সেপ্টেম্বরে ইন্ডেমনিটি বিল দিল। জেল হত্যার বিচার করা যাবে না, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা যাবে না। তাহলে আমাদের পূর্ব চিহ্নিত একটা শত্রু ছিল, আছে জামাত, বিএনপি, রাজাকার, আলবদর, আল শামস। আবার ১৯৭৫ সালের 15ই আগস্ট জাতির জনকের সপরিবারে হত্যা করে তারা রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দল গঠন করলো। দখল করেই নামমাত্র নির্বাচনের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট গঠন করলেন। সেই পার্লামেন্টে কিন্তু ১৯৭৯ সালে বোধহয় ৯ জুলাই এই ইন্ডেমনিটি বিলটি তারা আইনে রূপান্তরিত করল।
জিয়াউর রহমান। তাহলে দুটো শক্তি এই বাঙালি জাতির শত্রু, বাঙালির উন্নয়নের শত্রু, বাঙালি জাতির সত্তা। স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগকে লড়তে হয়েছে পরাজিত শক্তি, সে ৭১ পরাজিত শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগকে লড়তে হয়েছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। এখন তাদের টার্গেট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও বঙ্গবন্ধুর রক্তকে নিশ্চিহ্ন করা যায় নাই, বঙ্গবন্ধুর আদর্শকে নিশ্চিহ্ন করা যায় নাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ, বঙ্গবন্ধু রেখে যাওয়া সোনার বাংলা, তিনি জীবিত থাকলে অনেক আগেই নির্মিত হতো। সেটা গন্তব্যস্থল নির্ধারণ করা হয়েছে 2041 সালের মধ্যে এই বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এরপরে তিনি ডেল্টা প্রকল্প দিয়েছেন। সেই জন্য আমি বলি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জন্ম হয়েছিল বিদায় 1975 সালের 15ই আগস্টের হত্যাকাণ্ডের এই হত্যাকারীদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন বিদায়। আরেকটি কথা বলবো, তিনি আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব গ্রহণে সম্মতি দিয়েছিলেন বিদায় এবং সত্য রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধুর রেখে যাওয়া দর্শন বাস্তবায়ন করে বাঙালি জাতিকে আন্তর্জাতিক বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার এই দৃঢ় শপথ নিয়ে এসেছিলেন বিদায় আজকে আমরা বাঙালি জাতির স্বাধীনতা আজকে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছি। এরপরেও দেখবেন এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করবার জন্য একবার দুবার নয়, কমপক্ষে 19 থেকে 21 বার হত্যাকাণ্ড সংগঠিত করার চেষ্টা করেছিল। 2004 সালে দেখেন একটা শান্তি সমাবেশে 21 আগস্টে কি উপর্যুপুরি গ্রেনেড হামলা, লক্ষ্যটা কি ছিল? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থাকলে বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শ লক্ষ্য বাস্তবায়ন হবে, বাঙালি জাতি আন্তর্জাতিক মাথা উঁচু করে এগিয়ে যাবে। সেই কারণে সেটি স্তব্ধ করে দেওয়ার জন্য ওরা এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের নেতৃত্বকে শূন্য করবার জন্য এখনো ষড়যন্ত্র চলছে। আপনার কাছে আসবো, আমি যেতে চাই আবারও সুভাষ সিংহ রায়ের কাছে। সুভাষ সিংহ রায়, ৭১ থেকে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগের এই যে ৭৫ পরবর্তী সময়ে 1981 সাল থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরেন, সেই সময়টিতে মানে একেবারে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলেছে, এর পরবর্তীতেও চলেছে। তারপরে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে না পারে শামসুল হক টুকু বললেন যে শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টার ষড়যন্ত্র হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকেও প্রাণ দিতে হয়েছে রাজপথে। এই সময়টার বিশ্লেষণ আপনি কিভাবে দিবেন? দেবাশিস রায়, আপনি যে বিষয়টি উপস্থাপন করেছেন তার আগে আমি দু একটি কথা বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে রাজনৈতিক সংগ্রামের যে ইতিহাস, সেটা 1 ঘন্টায় পাঠ করা, 1 ঘন্টায় উপস্থাপন করা খুবই কষ্টের, আলোচনা করেও শেষ করা হয়তো যাবে না। 7 খণ্ড সেই রামায়ণ লেখার মতো অবস্থা। আপনি দেখেন সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেখানে আপনি দেখবেন যে প্রতিটা খণ্ডে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি, যে তিনি এই জাতির জন্যে, এই নতুন প্রজন্মের জন্য এরকম একটি আকর গ্রন্থ 14 খণ্ড আমাদের সামনে উপস্থাপন করেছেন। পাকিস্তানিরা প্রতি মুহূর্তে তাকে যে অনুসরণ করত তার বর্ণনা কিন্তু সেখানে আছে। সেখানে অনেক কিছু কিন্তু বেরিয়ে আসছে। খেয়াল করে দেখুন, 1952 সালে 14 জুন হোসেন শহীদ সরওয়ার্দীকে লাহোর থেকে বঙ্গবন্ধু লিখছেন, উনি সফরে গিয়েছিলেন পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে। তরুণ শেখ মুজিব লিখছেন, যেটা গোয়েন্দার হাতে চলে যায় পরবর্তীতে, এই চিঠিটি লিখেছেন, দয়া করে আমার কথা ভাববেন না এবং আমার জন্মই হয়েছে কষ্ট সহ্য করবার জন্য, আই হ্যাভ বর্ন টু সাফার। খেয়াল করে দেখুন, এমন একজন মহিষী নারীকে তিনি সহধর্মিণী হিসেবে পেয়েছিলেন। হোসেন শহীদ সরওয়ার্দী তাকে অনুরোধ করছেন, তুমি তো দাঙ্গা উপদ্রুত এলাকায় যাবা এই মানুষকে সংগঠিত করবার জন্য, কিন্তু তোমার স্ত্রীর সংবাদ শুনেছি সে বেশ অসুস্থ, তুমি তার অনুমতি নিয়ে যাও। তো বঙ্গবন্ধু অনুমতি নেওয়ার জন্য চিঠি লিখেছিলেন
কলকাতা থেকে। এই চিঠি পাওয়ার পরপরই বেগম মুজিব দ্রুত চিঠির উত্তর দিয়ে পাঠালেন যে আপনি শুধু আমার স্বামী হওয়ার জন্য জন্মগ্রহণ করেননি, এই সমগ্র জাতির জন্য আপনাকে জন্ম হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, মানে এই যে কিভাবে যে মিলে গেল সব কিছু, এটা কিন্তু একটা ইতিহাস। একটু আগে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার শামসুল হক সাহেব বলছিলেন 1981 সালের 17 মে যেদিন বঙ্গবন্ধু কন্যা ফিরে আসেন, তার আগে আওয়ামী লীগের কাউন্সিলে যে 13 এবং 14 ফেব্রুয়ারি 2 দিনের যে কাউন্সিল 81 সালে, সেই কাউন্সিলে তাকে সর্বসম্মতিক্রমে সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তার এই যে দেশে ফিরে আসার যে আকুতির জায়গাটি, আপনার টেবিলে আমি একবার নয় একাধিকবার এই রেফারেন্সটি দিয়েছি। 1981 সালের 17 মে যখন ফিরে আসেন, তার 5 দিন আগে 11 মে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা নিউজিক তার সাক্ষাৎকার নিয়েছিল। সেই সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করেছিলেন বঙ্গবন্ধু কন্যাকে যে আপনি এমন সময় দেশে যাচ্ছে, দেশের অবস্থা খুব ভয়ঙ্কর, আপনার যে কোনো সময় বিপদ হতে পারে, আপনি এত ঝুঁকি জেনেও দেশে যাচ্ছেন কেন? বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলেন, পিতার মতোই, যে আমি ঝুঁকি জেনেই দেশে যাচ্ছি, মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। আমি বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে, বঙ্গবন্ধুর একজন কর্মী হিসেবে তার অসমাপ্ত কাজ করবার দায়িত্ব আমার উপরে রয়েছে, আমি সেই দায়িত্ব পালন করে যাবই। আর মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। সেই যে ধারাবাহিকতা, আমি আপনার এই কথার সঙ্গে একটু যোগ করি যে আপনার মনে আছে কিনা 1/11 মাননীয় প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী, তাকে দেশে আসতে দেওয়া হচ্ছিল না 7 মে। 7 মে একই ধরনের, একেবারে একই 52 দিন তাকে লড়াই করতে হয়েছে। এবং যখন তাকে ডেভিড ফ্রস্ট সাক্ষাৎকার নেন আলজেরিয়া টেলিভিশনের জন্য, তখন জিজ্ঞেস করেছিলেন যে আপনার পিতারও সাক্ষাৎকার আমি নিয়েছিলাম, যেটা এখন ইউটিউবে এই সাক্ষাৎকারটি বহু লক্ষ লক্ষ মানুষ দেখেছে। বঙ্গবন্ধু ডেভিড ফ্রস্টের সাক্ষাৎকার 1972 সালে 18 জানুয়ারি নিয়েছিলেন। তার সেই সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি যখন কারাগারে ছিলেন তখন আপনার কার কথা মনে পড়ত? এই দুঃসময় দিনগুলোতে আপনার প্রিয় সন্তানদের কথা, আপনার প্রিয় সহধর্মিণীর কথা, কার কথা মনে পড়ত? বঙ্গবন্ধু স্পষ্ট উত্তর দিয়েছেন, আমার জনগণের কথা। বারবার জিজ্ঞেস করেছে একই কথা। আবার জিজ্ঞেস করছে আপনি আপনার যোগ্যতা কি? খুব সরাসরি বলেছেন আমি আমার মানুষকে ভালোবাসি। বলছে আপনার অযোগ্যতা কি? ডিসকোয়ালিফিকেশন। বলছে আই লাভ দেম টু মাচ, আমি তাদেরকে বেশি ভালোবাসি। এই যে আপনি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এই যে 75 বছর তিনি চালিয়েছেন, 32 বছর আওয়ামী লীগের হাল ধরেছিলেন। আর যদি হিসেব করে দেখেন, তার কন্যা এই 1981 সালের ফেব্রুয়ারি মাস থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে 17 মে যে ফিরে আসার পর থেকে 43 বছর। আপনি 43 বছরের ইতিহাসটা যদি দেখেন, লড়াই এবং সংগ্রামের ইতিহাস। এবং সেই লড়াই সংগ্রাম শুধু ঢাকা কেন্দ্রিক লড়াই সংগ্রামের ইতিহাস না, বাংলার এই প্রান্ত থেকে প্রান্ত। আপনি নিশ্চয়ই, আপনার মনে আছে সংবাদ সম্মেলনে একাধিকবার যখন মাননীয় প্রধানমন্ত্রীকে নানান প্রশ্ন করা হয়, তিনি বলেছেন আমি বাংলাদেশের মানুষকে চিনি, বাংলাদেশের মানুষ আমাকে চেনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দলটি যে গড়ে তুলেছিলেন, সেই দলের আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, আমরা যখন আলোচনা করেছিলাম 49 থেকে 71 বঙ্গবন্ধু কোথায় যাননি, আমরা এই পর্যায়েও বলতে পারি এই 81 থেকে এই পর্যন্ত কোথায় যাননি, একাধিকবার গিয়েছেন। আপনি খেয়াল করে দেখবেন বঙ্গবন্ধুর এই যে রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো তো একটা দুটো নয়। 1961 সালে কমরেড মনি সিং এর সঙ্গে তার যখন কথোপকথন হচ্ছে, মিটিং করছেন, মনি সিং তার নিজের আত্মজীবনীতে লিখেছেন যে 1961 সালেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বলেছেন যে আমি স্বাধীনতার ঘোষণা দিব। মানে তার যে দূরদর্শিতা, এটা কিন্তু তিনি একেবারেই সেই প্রথম দিন থেকেই 1947 সালে 15ই আগস্টের পর থেকেই তিনি কিন্তু এই স্বপ্নের যাত্রা শুরু করেছেন। এই স্বপ্নের যাত্রাতে এই যে পথ চলা, সেই পথ চলা তো সহজ ছিল না।
আমি বললাম সে কোথায় না গিয়েছেন, অর্থাৎ কারাগারে থেকেছেন। অর্থাৎ আওয়ামী লীগ স্বপ্ন দেখায়, স্বপ্ন বাস্তবায়ন করে। আমি একটা উদাহরণ দিই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশের দায়িত্ব নিয়ে 1972 17 জানুয়ারি আসলেন, আপনি যদি হিসাব করে দেখেন সেই সময় বাংলাদেশের মাথাপিছু আয় মাত্র $94। বঙ্গবন্ধু যখন হত্যাকাণ্ডের শিকার হলেন তখন মাথাপিছু আয় $278। ওই ভয়ঙ্কর সময় যখন দেশ পুনর্গঠনের জন্য এই তার লড়তে হচ্ছে, নানান রকম সংকট মোকাবেলা করতে হচ্ছে। আন্দ্রে মাল্লো 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের এই মুক্তিকামী মানুষের সাথে তিনি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করতেছিলেন, সেই ফরাসি দার্শনিক। তিনি বঙ্গবন্ধুর যে প্রথম মন্ত্রিসভা, অর্থাৎ তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এবং এই অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সেই প্রথম সরকারের রাষ্ট্রপ্রধান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রীর কাছেই লিখেছিলেন আন্দ্রে মাল্লো যে আমি গেরিলা যুদ্ধে বাংলাদেশে অংশগ্রহণ করতে চাই, কারণ দ্বিতীয় মহাযুদ্ধে আমার সেই অভিজ্ঞতা আছে। তখন তাদের পক্ষ থেকে বলা হয়েছিল, অর্থাৎ প্রথম সরকারের পক্ষ থেকে, আপনার যে আন্তর্জাতিক খ্যাতি, আপনি বাংলাদেশের পক্ষে জনমত গঠনে আমাদেরকে সহায়তা করেন। সে কাজটি করেছিলেন। আন্দ্রে মাল্লো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে এসেছিলেন তার বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। সেই সমাবর্তন অনুষ্ঠান শেষে সুধী সমাবেশে প্রস্তুতোত্তর পর্ব হচ্ছিল। একজন শিক্ষক দাঁড়িয়ে গেলেন, একজন সাংবাদিক দাঁড়িয়ে গেলেন একসাথে, দুজনেই একই প্রশ্ন করলেন যে আন্দ্রে মাল্লো, আপনি কি মনে করেন শেখ মুজিব দেশটাকে দাঁড় করাতে পারবে? আন্দ্রে মাল্লো অনেকক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে বললেন যে অবশ্যই পারবে, যদি আপনাদের মতো শিক্ষিত মানুষরা তাকে মেরে না ফেলেন। আমরা দ্বিতীয় মহাযুদ্ধের পর ফরাসি নাগরিক না, মাসের পর মাস আমরা নাগরিক সুবিধা দেখি নাই। আমরা একটা রুটির জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েছি, অথচ শেখ মুজিব, আমি এই মাত্র কয়েক মাস আগে দেশ স্বাধীন হয়েছে, আমি এই সময় এসে দেখলাম সমস্ত জায়গার নাগরিক সুবিধা তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রতিষ্ঠিত করে ফেলেছেন। আমি হেলথ কমপ্লেক্স দেখে ফেলেছি, বলছেন, অথচ একটা প্রজন্ম কি অসত্য তথ্য নিয়ে জেনেই বড় হয়েছে। আমি একটা শেষ করছি জায়গায়, এই 1972 সালে $94, 1975 সালে $278। প্রতি 5 বছর অন্তর অন্তর যদি জিডিপির বৃদ্ধির প্রবণতা আপনি হিসাব করে দেখেন, 1980 সালে হয়ে গেল $228, অর্থাৎ $278 থেকে $228। খেয়াল করে দেখুন, 1985 সালে $245, তখনও পর্যন্ত বঙ্গবন্ধুর রেখে যাওয়া সে মাথাপিছু আয় $278 স্পর্শ করতে পারেনি। 1990 সালে প্রথম $306 হয়। আজকে তো এই মাথাপিছু আয় আমাদের ভারতের চেয়েও বেশি, পাকিস্তানের থেকে অনেক বেশি, এই যে $96। এই অর্জন কিন্তু এই যে বঙ্গবন্ধুর কন্যার যে সময়কালে, এই যে 43 বছরের লড়াই সংগ্রামে বাংলাদেশকে এই জায়গায় নিয়ে এসছে। আমি এটা শেষ করি, বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পর 10 জনে দেশে ফিরে আসেন মাত্র কদিনের মাথায়, 20 ফেব্রুয়ারি। তিনি নোয়াখালীতে তৎকালীন সময়ের রামগতি উপজেলায় লক্ষ্মীপুরে তিনি এই যে ভূমিহীন মানুষদের এবং ঘরহীন মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা শুরু করলেন, আশ্রয়ন প্রকল্প যেটা। এবং 1997 সালে বঙ্গবন্ধু কন্যা দায়িত্ব নিয়ে এসে সেন্ট মার্টিন থেকে যাত্রা শুরু করলেন। আপনি খেয়াল করতে পারেন, এই মাত্র কয়েকদিন আগে ভূমিহীন এবং গৃহহীন মানুষের সর্বশেষ যে ভূমি এবং গৃহ দেওয়া হলো, সেখানে আজকে বাংলাদেশে 58টি জেলায় কোনো ভূমিহীন নাই। 58টি জেলা ভূমিহীন মুক্ত, ভূমিহীন নাই, কোনো ভূমিহীন নাই, গৃহহীন নাই। অর্থাৎ 64টি জেলা থেকে আপনি যদি বাদ দেন মাত্র থাকে কটা? 6টা জেলা। বাবা যেটা শুরু করেছিলেন কন্যা সেটা শেষ করেছেন। আপনি শেষ করে দেখেন, এখন বাংলাদেশের 464টি উপজেলায় কোনো ভূমিহীন নাই। 495টি যদি উপজেলা হয় তাহলে বাদ থাকে কয়টা উপজেলা? 31টি উপজেলা। আওয়ামী লীগ কিন্তু এই পথে চলেছে। ডেপুটি স্পিকার তিনি যে উল্লেখটি করেছেন যে বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন কিন্তু শেষ হয়নি, আপনি যেটা উল্লেখ করেছিলেন, শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবায়ন করে। বঙ্গবন্ধু কন্যা কিন্তু এই যে স্মার্ট বাংলাদেশ যে স্বপ্ন দেখিয়েছেন, আজকের বাংলাদেশের মানুষ সেই স্বপ্নে
শুধু এগিয়ে যাওয়া নয়, এটা বাস্তবায়নও কিন্তু করে যাবে এবং বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আমরা সেটাই আশা করি। আপনার কাছে আসবো, আমরা একদম শেষ দিকে আপনার 2 মিনিটে আওয়ামী লীগের কাছে মানুষের অনেক প্রত্যাশা, জনগণের অনেক প্রত্যাশা, সেই জায়গাটিতে আওয়ামী লীগ কোথায় যেতে চায়? দেখুন, মানুষের প্রত্যাশা বাস্তবায়নের জন্যই আওয়ামী লীগের প্রতিষ্ঠা। জাতির জনক এই সংগঠন দিয়েই গেছেন এই বাঙালি জাতির প্রত্যাশা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা। এই সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই দায়িত্বটি গ্রহণ করেছেন এবং আপনি দেখবেন সেই জরাজীর্ণ বাংলাদেশকে তিনি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা মহাসড়কে নিয়ে এসেছেন এবং 2041 সাল টার্গেট করেছেন স্মার্ট বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো একটি মানুষও মানে দরিদ্র থাকবে না, অতি দরিদ্র একবার শূন্যর কোঠায় যাবে, ধূমপান মুক্ত মাদক মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে এবং 2100 সাল পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলবে, ডেল্টা প্রকল্প বাস্তবায়নের জন্য এ তরুণ সমাজকে উদ্বুদ্ধ করাই এখন আওয়ামী লীগের মূল কাজ। আর ভেতরে বাইরে যারা ষড়যন্ত্রকারী আছে তাদের দিকে সতর্ক রেখে আমাদের আওয়ামী লীগকে কোনো ক্রমে দুর্বল করা যাবে না। আওয়ামী লীগকে যত শক্তিশালী করতে পারবো, আওয়ামী লীগের কর্মী নেতাদের যত বেশি করে স্মার্ট কর্মী হিসেবে তৈরি করতে পারবো, তত দ্রুত আমরা বঙ্গবন্ধুর ঈপ্সিত সোনার বাংলা বিনির্মাণ করে আমরা আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালি জাতিকে আন্তর্জাতিক বিশ্বে যুগ যুগ ধরে, আমি আগেই বলেছি, প্রজন্ম টু প্রজন্ম নয়, বিশ্ব যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, আওয়ামী লীগ শক্তিশালী থাকলেই এই দেশ থাকবে। আওয়ামী লীগ দুর্বল হলেই বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। কাজে শেখ হাসিনার নেতৃত্বে আজকে আওয়ামী লীগকে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে যুগবদ্ধভাবে। আওয়ামী লীগ, বাঙালি জাতি, শেখ হাসিনা যুগবদ্ধভাবে আমাদেরকে কাজ করে দিয়ে যেতে হবে। যারা রাজনীতি, অপরাজনীতির নামে রাজনীতি করে, ধর্ম ব্যবহার করে এই ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের জাতিকে সতর্ক রাখতে হবে, থাকতে হবে। 75 বছরের আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনার এই আলোচনায় আমার এই বক্তব্য কথা। সুভাষ চন্দ্র, একদম শেষ দিকে আপনি 1 মিনিটের যদি নতুন যোগ করেন। 1949 সালে 26শে মার্চ বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থেকে বহিষ্কার করা হয়। খেয়াল করে দেখুন তো, 1971 সালে 26শে মার্চ ওই পাকিস্তান সরকারকে, ওই পাকিস্তানের জন্য 1971 সালে ওই 26শে মার্চে 22 বছরের মাথায় মাত্র পুরো পাকিস্তান হানাদার বাহিনীকে, এই সামরিক জান্তাদেরকে বাংলাদেশ থেকে বহিষ্কার করলো মাত্র 22 বছরে, ওই 26শে মার্চে। তা বঙ্গবন্ধু যে স্বপ্নের ঠিকানা দিয়ে গেছেন, সেই স্বপ্নের ঠিকানার বাস্তবায়ন বঙ্গবন্ধু করে গেছেন, তার ভিত্তি রচিত করে গেছেন। তারই কন্যা আজকে দুর্বার গতিতে এগিয়ে চলছেন। পৃথিবীর সমস্ত তাবৎ বড় বড় অর্থনীতিবিদরা, তারা বড় বড় দেশের বিজ্ঞ ব্যক্তিরা, তারা তো বলছে এই বাংলাদেশ এক নতুন বাংলাদেশ। আজকে ঋষি সোনাক বলে যে আমি শুধু আপনার ভক্ত নয়, আমার পরিবারের সদস্যরাও আপনাকে অনুসরণ করে, কারণ আপনি পৃথিবীতে সবচেয়ে সফল অর্থনৈতিক নেতা। সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ, বিলেতের একটি খুব উচ্চমানের সংগঠন, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন, তারা বলেছে 2031 সাল সময় বাংলাদেশ যে জায়গায় যে পৌঁছাবে, পৃথিবীর অনেক বড় বড় দেশ পিছিয়ে পড়ে যাবে। আমরা সেটাই বাংলাদেশের এগিয়ে যাওয়া। এবং আওয়ামী শব্দ অর্থ জনগণ, এবং জনগণের জন্যই আওয়ামী লীগ, জনগণ দ্বারাই আওয়ামী লীগ। এবং যেটা আপনি জনগণের বিচারপতি দল আওয়ামী লীগ, আপনি বিচারপতি সায়েম, যে জিয়াউর রহমানের সময় রাষ্ট্রপতি তাকে বানিয়েছিল, তার এক বঙ্গভবন লাস্ট ফেজ বইতে যে 2টি লাইন লিখে গেছে, কয়েকটি লাইন, তার 2টি লাইনই উৎকলন করি আমি। সে বলছে যে যখন তিনি দেখছেন, কি দেখেছেন, যে দ্য পলিটিশিয়ান ইউজ টু গো টু দ্য ক্যান্টনমেন্ট ফর কনসালটেশনস, দিস আই লার্ন while I was yet at বঙ্গভবন, of course আওয়ামী লীগ ওয়াজ নট দেয়ার। সে বলছে
যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সে যখন দায়িত্ব ছিল সকলে কিন্তু সামরিক শাসকদের সাথে সলা পরামর্শ করার জন্য ওই ক্যান্টনমেন্টে যেত। অফকোর্স আওয়ামী লীগ ওয়াজ নট দেওয়ার। আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল, অর্থাৎ আওয়ামী লীগ জনগণ ছাড়া আর কোথাও ক্যান্টনমেন্টের দরজা চেনে নাই, পথ খোঁজে। সুভাষ সিং রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই অ্যাডভোকেট শামসুল হক টুকু আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান এখানে শেষ করব। আপনাকেও আন্তরিক ধন্যবাদ এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আর আলোচনা থেকে যে বিষয়গুলো আসলো, যে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেড়ে ওঠা রাজনৈতিক দল, যাদের মূল শক্তি বাংলাদেশের মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ যে স্বপ্ন দেখেছে মানুষকে, তিনি যে কাজগুলো করে গেছেন, তার সেই অসমাপ্ত কাজগুলো করছেন তারই কন্যা শেখ হাসিনা, আজকের প্রধানমন্ত্রী। জাতির পিতা চেয়েছিলেন একটি বৈষম্যহীন সমাজ, জাতির পিতা চেয়েছিলেন একটি সমতাভিত্তিক সমাজ, যে সমাজে সবাই ভালো থাকবে, যে সমাজে সবাই সমান। সেই জায়গাটি নিশ্চিত করছেন আজকে তারই কন্যা। আমরা আশা করব যে বাংলাদেশ আওয়ামী লীগ সেই পথে থেকেই এগিয়ে যাবে এবং যে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের মানুষকে একটি স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের পথেই আওয়ামী লীগ এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।